আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ধীর গতিতে নামছে বন্যার পানি, কিছুটা গতি এসেছে প্রত্যন্ত এলাকায় ত্রাণ পাঠানোর চেষ্টায়। দেখা দিচ্ছে পানিবাহিত নানা রোগ। এই বাচ্চা ডায়রিয়া এই জন্য এখানে নিয়ে আসছি। কালকে থেকেই হঠাৎ করে ডায়রিয়া শুরু হয়েছে। এখানে আসছি, স্যালাইন দিছি, এখন বসার কোনো অবস্থা নাই, ওই জন্য বাচ্চা নিয়ে বাইরে আসছি। ফেনীর দাগনভূঞায় ত্রাণের জন্য হাহাকার, শুকনো মুড়ি ছাড়া 7 দিন কিছুই জোটেনি বানভাসীদের। প্রত্যন্ত গ্রামে সহায়তা পৌঁছাতে কাজ করছে সেনাবাহিনী। আসতে পারতেছে না, এই জন্য তানও দিতে পারতেছে না। অনেক মানুষ ওইদিকে যাইতেছে কিন্তু এদিকে আসতেছে না। সর্ব দূরে যে গ্রাম যেগুলো আছে ওখানে আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার খুব চেষ্টা করতেছি। পৃথক হত্যা মামলায় সালমান, আনিসুল, সাদেক খান ও জিয়ার আবারও 5 দিন করে রিমান্ড। রাতে গ্রেপ্তার টিপু মুন্সিকে তোলা হতে পারে আদালতে। গুমের বিরুদ্ধে সুরক্ষা সম্পর্কিত আন্তর্জাতিক কনভেনশনে সই করল বাংলাদেশ। ঐতিহাসিক মুহূর্ত বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পদ্মা ব্যাংক থেকে অভিনব উপায়ে 200 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন নাফিজ শরাফত। ভুয়া মিউচুয়াল ফান্ড তৈরি করে বিনিয়োগের অভিযোগ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সক্রিয় ছিলেন মাদ্রাসা শিক্ষার্থীরাও। সংঘর্ষ গুলিতে প্রাণ গেছে 73 জনের। নতুন দেশের অংশীদার তারাও, বলছেন সমন্বয়করা। বিকেল 3টায় বিসিবির বোর্ড সভা। অনুপস্থিত থাকলে 7 পরিচালক হারাতে পারেন পদ। গঠন করা হবে নতুন সব স্ট্যান্ডিং কমিটি। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। নতুনভাবে বৃষ্টি না হওয়ায় বন্যা কবলিত পূর্বাঞ্চলের 11 জেলায় ধীর গতিতে নামছে পানি। তবে মানুষের দুর্ভোগ কমেনি এখনো। লক্ষ্মীপুরের সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচে। পানি ধীর গতিতে নামায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে সময় লাগছে। এখনো 9.5 লাখ মানুষ পানিবন্দী। সবকটি উপজেলায় ঘরবাড়ি, সড়কও তলিয়েছে। যারা আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছিলেন তারা এখনো বাড়িতে ফিরতে পারেননি। তীব্র ত্রাণ সংকট দেখা দিয়েছে কুমিল্লার বন্যা দুর্গত এলাকায়। এই জেলার 14 উপজেলার সবকটি কম বেশি পানিবন্দী। সবচেয়ে খারাপ অবস্থা লাকসাম ও মনোহরগঞ্জে। নতুন উপদ্রুত এলাকাগুলোয় ত্রাণ পৌঁছাতে হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। প্রায় 500 আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে 50,000-এর বেশি মানুষ। নোয়াখালীর দুর্গত এলাকা থেকে খুব ধীরে কমছে বন্যার পানি। আশ্রয় কেন্দ্রে থাকা মানুষ ফিরতে পারছেন না বসত ভিটায়। ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগের প্রকোপ দেখা দিয়েছে। এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন ইউনিয়ন। বন্যার পানি কমতে থাকায় স্বেচ্ছাসেবীরা পৌঁছাতে পারছেন দুর্গম এলাকায়। গতি ফিরছে ত্রাণ বিতরণেও। দীর্ঘদিন শুকনো খাবার খেয়ে অতিষ্ঠ বানভাসীরা। বিশুদ্ধ পানিরও তীব্র সংকট। সবাইকে মাইকিং করে বলছিল আমরা এখানে আমরা আসছি। আসবার পরে আমাদের ছাত্র ভাইরা আমাদেরকে খাবার দিচ্ছে। অনেক বাড়িঘর ডুবে গেছে, সব আশ্রয়কেন্দ্রের মধ্যে আছে বর্তমানে। এখন আসার কোনো খবর নাই। ছেলেমেয়ে নিয়ে অনেক কষ্ট করতে আছে। চুলা টুলা টোকায় কোনো পাইতেছি না, ট্রিটমেন্ট পাইতেছি না। এখানে আশ্রয় নিছি, ছাত্ররা যা দেয় মানে এগুলো আমরা খাইতেছি। ফেনীতে বন্যাজনিত কারণে এখন পর্যন্ত 17 জনের প্রাণহানির তথ্য জানিয়েছে জেলা প্রশাসন। সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার কিছু ইউনিয়ন এখনও নিমজ্জিত। জেলার 6 লাখ মানুষ পানিবন্দী। এখনও অনেকে আশ্রয় কেন্দ্রে। গ্রামের বাজারগুলোয় নিত্যপণ্য না থাকায় খাদ্য সংকটে বাসিন্দারা। যারা আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরেছেন তারা মেরামতে পার করছেন ব্যস্ত সময়। দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগবালাই। দর্শক, ফেনী ও লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির খবর জানার চেষ্টা করব। প্রথমেই যাচ্ছি ফেনীতে। আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন সেখানে রয়েছেন। রবিন, প্রত্যন্ত এলাকায় ত্রাণ সহায়তা কতটা পৌঁছাচ্ছে এখন এবং দুর্গত এলাকার মানুষ কি বলছেন এ ব্যাপারে?
ত্রাণ সহায়তা পৌঁছানোর যাবতীয় উদ্যোগ আসলে নেওয়া হচ্ছে, কিন্তু এখনো অনেক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন। সেই সব জায়গায় সঠিক যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না, অনেকটা কঠিন হয়ে পড়ছে। যেমন আমি যেখানটা রয়েছে এটি দিলপুর এলাকা, দাগনভূঞার। সেখানে কদিন আগেও বেশ পানি ছিল, মাথার উপর দিয়ে প্রবাহিত হতো, যা এখন সেখানে পানি অনেক কমে গেছে, কিন্তু বসত ভিটায় এখনও পানি। এবং এই প্রত্যন্ত অঞ্চলে আসলে নৌকা, স্পিডবোট সেসবের বিকল্প কোনো যোগাযোগ ব্যবস্থাই ছিল না। সেই জায়গাটায় বলা চলে এখন আসলে পাওয়ার টিলার এবং ট্রাক্টর, ট্রলি এসবের মধ্য দিয়ে যেমনটি সেনাবাহিনী ত্রাণ নিয়ে পৌঁছেছে এবং সেই ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারা বলছে যে এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটি সংকট এবং প্রয়োজন সেটি হচ্ছে পাওয়ার টিলার, ডিজেল চালিত ফুয়েল এবং যে কোনো ভারী যানবাহন এবং প্রশিক্ষিত বা পরিপক্ক চালক। কেননা এই পথে যেই অবস্থা, রাস্তাঘাটে এখনও পানি প্রবাহিত হচ্ছে সড়কের উপর দিয়ে এবং ভাঙাচোরা সড়ক, ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া সড়ক, সেই সবের মধ্য দিয়ে খুব দক্ষ চালককে নিয়ে মূলত আসলে তাদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এবং পানি কমে যাওয়ার ফলে স্পিডবোট, নৌকো এইসবের সাহায্যও নেওয়া যাচ্ছে না। আশ্রয় কেন্দ্রে এখনও মানুষ আছেন, তারা নিজের ঘরে এখনও প্রবেশ করতে পারছেন না, যদিও কেউ আশ্রয় কেন্দ্র ছেড়েছেন এই অর্থে যে নিজের ঘর রক্ষার জন্য কিংবা সম্পদ রক্ষার জন্য তারা আসলে ঘরে ফিরেছেন, কিন্তু ঘরে এখনো বসবাস করার মতো সেই রকম উপযোগী পরিবেশ নেই। সেই জায়গাটায় বলতে হয় যে এই বন্যা কবলিত অঞ্চল এখনো প্লাবিত অবস্থায় আছে বিভিন্ন অঞ্চল, কিন্তু পানি নামছে, বেশ বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হচ্ছে এটুকু বলা যায়। এবং পর্যাপ্ত ত্রাণ সেসব পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে সমন্বয় করে স্থানীয় প্রশাসনের সঙ্গে প্রান্তিক পর্যায়ে। রবিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার লক্ষ্মীপুরে যেতে চাই। লক্ষ্মীপুর থেকে যুক্ত আছেন আমার সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, আজ লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি কেমন জানাবেন, সেই সাথে গণরান্না কর্মসূচির মাধ্যমে ত্রাণ বিতরণের খবর জানাবেন আমাদের। দেখুন, আপনার শেষ প্রশ্ন দিয়েই শুরু করি। সেটি হচ্ছে গণরান্না কর্মসূচির একটি খবর আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি, এবং সেটি এই সদর উপজেলার মধ্যেই দিঘলিয়া ইউনিয়ন একটি জায়গা রয়েছে। আমরা মূলত সেই গন্তব্যের দিকেই যাত্রা করেছি, কিন্তু আসলে লক্ষ্মীপুরের প্রত্যেকটি জায়গায় পানিতে নিমজ্জিত, যার কারণে আমরা যেই সড়কটিতে দাঁড়িয়ে রয়েছি সেই সড়ক থেকে কিছুটা নিচে নামলেই, অর্থাৎ বাড়ির যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণেই কিন্তু কোমর অবধি পানি, যার কারণে প্রত্যেকটি বাড়িঘর একেবারে ঘরের মেঝে পর্যন্ত পানিতে নিমজ্জিত হয়ে আছে, যার কারণে জলবন্দি অসংখ্য পরিবার। সেই পরিবার আসলে কেউ বলছেন যে প্রায় 10 লাখ মানুষ, সরকারিভাবে যেটিকে 8.5 লাখের মতো বলা হচ্ছে। তবে আশ্রয় কেন্দ্রে কিন্তু সবাই যেতে পারেননি, যারা কিনা একটু মূল সড়কের কাছাকাছি যাদের বাড়ি, তারা বাড়িতেই অবস্থান করছেন। যতই কষ্ট হোক, যেভাবে হোক, তারা সেভাবেই টিকে থাকার চেষ্টা করছেন। কিন্তু একেবারে আরও একটু গভীরে যারা থাকেন, তারা কিন্তু এরই মধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন। সেখানে নানানভাবে সহায়তা করার চেষ্টা করা হচ্ছে। সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগ রয়েছে, ঢাকা কিংবা আরও বিভিন্ন জেলা থেকে এসেছে সে বিভিন্ন সংগঠন, তারা আসছেন। যেটি হচ্ছে যে আশ্রয় কেন্দ্রতে যেখানে অনেক বেশি মানুষজন থাকছেন, সেখানে কিন্তু খাবার রান্না করে খাওয়ানোর যে প্রচেষ্টা, সেটি চলমান রয়েছে। আমরা হয়তো আপনাকে পরের সংবাদে সেই দৃশ্যটি দেখাতে পারবো যে সেখানে আসলে মানুষজন কেমন রয়েছেন, তাদের খাবার দাবার কিংবা কী অবস্থা। কিন্তু সব মিলিয়ে মানুষের জীবন এখানে ভীষণ রকম দুর্বিষহ, কেননা এই দীর্ঘদিন ধরে পানিতে থাকার ফলে কিন্তু এরই মধ্যে অনেকের চর্মরোগ দেখা দিয়েছে। আমরা আজকেই একজন নারীর সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তিনি আসলে পানিতে থাকতে থাকতে এমন অবস্থা যে তিনি আর কোনোভাবেই পানিতে নামতে পারছেন না, তার পায়ের অবস্থা এত বেশি খারাপ। এবং বিশেষ করে শিশুরা যারা রয়েছেন, তারাও কিন্তু ভীষণ রকম দুর্বিষহ জীবনযাপন করছেন। সব মিলিয়ে লক্ষ্মীপুরের অবস্থা এখনো অবধি ভীষণ নাজুক। যদিও পানি নামছে, কিন্তু সেই নামার যে হার, সেটি খুবই 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 কম। তাজনুর, ধন্যবাদ আপনাকে। ফেনীর দাগনভূঞার প্রত্যন্ত গ্রামগুলোয় 1 সপ্তাহ পর পৌঁছেছে ত্রাণ। পানিতে ভেসে যাওয়া ঘর, তলিয়ে যাওয়া ধান ক্ষেত আর ত্রাণের জন্য হাহাকার করছেন সেখানকার মানুষ। আলামিন শিকদারের রিপোর্টে ছবি তুলেছেন সাইদুর রশিদ ইভান। সিলোনিয়ার ডাকাতিয়া নদীর খাল ধরে ছুটছে ত্রাণ বোঝাই স্পিডবোট। এভাবে ছুটে চলার আর 7 কিলোমিটার পরেই দেখা মিলবে রাজাপুর বাজার। সেখানে হাজারো পরিবার পানিবন্দী। খাল ধরে মিনিট 20 চলার পর চোখে পড়ে মানুষের চিৎকার আর ত্রাণের জন্য ছুটে আসার দৃশ্য। খালের পানিতে তলিয়ে গেছে গ্রামটি। টিনের ঘর ছেড়ে পাকা ভবনের ছাদে আশ্রয় নিয়েছে বহু পরিবার। তাদের দরকার বিশুদ্ধ পানি আর খাবার।
ফাঁকশাক করতে পারি না, খাইতাম তাইতাম হারিয়ে না আনে রে, আপনারা দেখুন দেন এখন দিদি আনা কোনো যান বাঁচাইয়ে আসতে পারতেছে না, এই জন্য তানও দিতে পারতেছে না, সবগুলো তান হেদিকে দিতেছে মানুষে ব্যাঙ্গাত করে। থাকার কোনো ব্যবস্থা নাই, নানাদের বাড়িতে থাকি। মাঠ ঘাট আর সড়ক ধরে ছুটে চলা স্পিডবোট পৌঁছায় রাজাপুর ইউনিয়নে। জয়নারায়ণপুর গ্রামে এভাবেই পানিবন্দী পরিবারগুলো। শুকনো মুড়ি ছাড়া টানা 7 দিন জোটেনি কিছুই। অবশেষে অবসান হয়েছে তাদের ত্রাণের জন্য অপেক্ষা। এখানে আজকে 7 দিন ধরে কোনো খাবার ঢুকে নাই, বুঝছেন। আমরা ছাত্ররা সবাই আজকে অনেক দিন ধরে চেষ্টা করতেছি, এখানে খাবার ঢুকে নাই। আজকে পাইছি আর পাইনি। আমি আজকে 8 দিন পরে আমি এখানে আসছি। এখানে প্রচুর কষ্ট হইতেছে, কোনো খাওয়া দাওয়ার কোনো ইয়ে নাই, ব্যবস্থা নাই। অনেক মানুষ ওইদিকে যাইতেছে কিন্তু এদিকে আসতেছে না, মনে ওদের সবাই খাইতে কিন্তু সবাই কি খাইতে পারতেছে। এই গ্রামের মতোই অনাহারে অর্ধাহারে দিন কাটা মানুষগুলোর পাশে দাঁড়াতে এগিয়ে আসছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। আছে এনজিও আর বিত্তশালীরাও। তাদের সাথে সমন্বয় করে প্রত্যন্ত গ্রামগুলোতে ত্রাণ পৌঁছানোর কথা জানান এই সেনা কর্মকর্তা। এখন আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি দেখতেছি যে দাগনভূঞা যে উপজেলা যেখানে আছে, যে সর্ব দূরে যে গ্রাম যেগুলো আছে ওখানে আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার খুব চেষ্টা করতেছি এবং আমরা যে ওখানে ত্রাণ দিয়ে আসতেছি। আমরা প্রায় 10 টন মাল নিয়ে আসছি, এক একটা প্রতিটা ব্যাগের ভিতরে আপনার 10 কেজি মাল, শুকনা খাবার, চাল ডাল সহ। দক্ষিণ জয়নারায়ণপুর একেবারে প্রত্যন্ত একটি এলাকা এবং এই জায়গাটিতে এখন পর্যন্ত ত্রাণ আসেনি। কয়েকদিন টানা অনাহারে এখানকার সাধারণ মানুষ, এখন ত্রাণ পেয়ে তারা সবাই খুশি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, ফেনী। আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। সেখানে রয়েছেন আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ, তার কাছে যাব। সবুজ, গণত্রাণ কার্যক্রম তো সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে। যারা ত্রাণ সংগ্রহ করছেন তারা কোন ধরনের পণ্য বেশি চাইছেন? মূলত এখন যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি বলছে যে ত্রাণ পৌঁছানোর কার্যক্রম তারা যেদিন প্রথম শুরু করেছিলেন সেদিন থেকেই আসলে ত্রাণ পৌঁছানোর যে কার্যক্রম সেটিও শুরু হয়েছে এবং তারা প্রথম যেই জায়গাটি ফিল করেছিলেন যে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি, সেই কাজটি তারা প্রথম থেকেই করে যাচ্ছেন এবং এর পাশাপাশি এখন যেহেতু পানি নামতে শুরু করেছে সেই জায়গা থেকে ওষুধের এবং পানির প্রয়োজনটি এখনও রয়ে গেছে, কিন্তু ওষুধের দরকার পড়ছে সবচেয়ে বেশি। কারণ যারা পানি নামার সাথে সাথে পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে, সেই রোগের কারণে আসলে জরুরি ভিত্তিতে ওষুধটি পৌঁছানো প্রয়োজন। এ কারণে যারা আসলে এই ত্রাণ সংগ্রহ করছেন তারা সেই জায়গাটি বারবার বলছেন যে বেশিরভাগ ক্ষেত্রে প্রথম দিকে যেটি দেখা গেছে যে কাপড় এবং শুকনো খাবার বেশি দিয়েছে, শুকনো খাবার সবাই দিচ্ছে আসলে, সেই জায়গা থেকে বলছেন যে এইগুলো আসলে যথেষ্ট পরিমাণ সংগ্রহ হয়ে গিয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানকার যে টিএসসির যে ক্যাফেটেরিয়াটি রয়েছে, গেমস রুম রয়েছে, মিলনায়তন রয়েছে, প্রত্যেকটি রুম আসলে পরিপূর্ণ এসব পণ্যে খাদ্য সামগ্রীতে। সে কারণে তারা বলছেন যে জরুরি ভিত্তিতে ওষুধ এবং যেহেতু নগদ টাকাও দেয়া হচ্ছে সেই কারণে তারা বলছেন যে নগদ টাকা দিয়ে তারা হয়তো ওষুধ কেনার যে ব্যাপারটি কিনে আসলে দুর্গত এলাকায় পৌঁছানোর কাজটি করছেন। তবে মানুষের সারা যেটি বলবো, এর আগেও বাংলাদেশে অনেক দুর্যোগের মধ্য দিয়ে যায়, কিন্তু এইরকম বাংলাদেশ, এইরকম সবার যে এগিয়ে আসা স্বতঃস্ফূর্তভাবে এই জায়গাটি আসলে প্রথমবারের মতো এবারই দেখছে বাংলাদেশ। 8 দিন ধরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কার্যক্রম চলছে। এতটুকু আসলে কারো মধ্যে কোনো ক্লান্তি নেই, মানুষের মধ্যে যে অংশগ্রহণ ত্রাণ দেওয়ার ক্ষেত্রে সেই জায়গাটিতেও এতটুকু ভাটা পড়েনি। প্রত্যেকেই এখনো দীর্ঘ লাইন ধরে এসে তাদের যার যতটুকু সামর্থ্য। কিছুক্ষণ আগে একজন রিক্সাওয়ালার সঙ্গে কথা হচ্ছিল, তিনি 50 টাকা দিয়েছেন, কিন্তু তিনি বলছেন যে এই পরিশ্রম করে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তারও টানাপোড়েন রয়েছে, কিন্তু তারপরেও তিনি এই জায়গায় আসলে তার যে সাহায্যের হাত সেই হাতটি বাড়িয়েছেন, তিনি কন্ট্রিবিউট করতে চেয়েছেন, সেই জায়গা থেকে এগিয়ে এসেছেন। এইরকম প্রত্যেকটি মানুষ যে যার জায়গা থেকে পেরেছেন সেভাবে এই সাহায্যের হাত, এই যে সংকট, এই মানবিক সংকটে যেন দ্রুত কাটিয়ে ওঠা যায় সেই জায়গা থেকে সবাই এই জায়গায় আসলে এসেছেন, সাহায্যের হাত, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সবুজ।
বাড্ডা থানার হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আবারও 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী এই আদেশ দেন। সকাল 7টায় আদালতে তাদের 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে 5 দিন করে রিমান্ড দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মামলার এজাহারে বলা হয়, গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণিতে এলোপাতাড়ি গুলি চালানো হয়। সে সময় প্রাণ হারান মোহাম্মদ সুমন শিকদার। এই ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 179 জনকে আসামি করা হয়। এছাড়া আদাবর থানার হত্যা মামলায় জিয়াউল আহসান ও সাদেক খানকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এ সময় আদালতে কোনো আসামির ওপর হামলা না করার আহ্বান জানান সিনিয়র আইনজীবীরা। সালমান এফ রহমান এবং সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক এই দুজনকে আজকে বিজ্ঞ আদালতে অন্য একটি মামলায় রিমান্ড শেষে হাজির করা হয় এবং যে মামলায় হাজির করা হয় বাড্ডাতে সুমন শিকদার নামে একজন আন্দোলনকারী নিহত হয়। এই মামলায় তাদেরকে আজকে সন্নিবেশ করা হয় এবং করার পরে 5 দিন রিমান্ড মঞ্জুর করে। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। রাত 1:15 নাগাদ তিনি আটক হন। গুলশান 1-এর 123 নম্বর রোডের M&J গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে তাকে গ্রেফতার করে গুলশান থানায় সোপর্দ করা হয়। পরে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন স্বর্ণের দোকানের কর্মচারী মুসলিম উদ্দিন মিলন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার। তাতে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনকে আসামি করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে শিল্প প্লট বরাদ্দে অনিয়মের মামলা প্রত্যাহার করেছে দুদক। এ বিষয়ে আরো জানবো, দায়রা জজ আদালতে রয়েছেন আমার সহকর্মী মনিরুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, মির্জা আব্বাসের দুর্নীতি মামলার রায় দেওয়ার কথা রয়েছে, এর আগের নিউজে আপনি জানাচ্ছিলেন, এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? জি, আসলে যে মামলার রায় ঘোষণা হওয়ার কথা ছিল 12টা সাড়ে 12টার দিকে, সেটা এই মির্জা আব্বাস কিছুক্ষণ আগে এই যে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিশেষ জজ আদালতের 6 নম্বর আদালতে, আমার পেছনে এই আদালতের এজলাসে ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হাজির হয়েছেন। তার বিরুদ্ধে সেই যে 1/11 তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালে একটি দুর্নীতির মামলা হয় এবং সেটির অভিযোগ ছিল 7,54,00,000 টাকার বেশি সম্পদ তিনি অবৈধভাবে অর্জন করেছেন এবং তার কাছে অর্জিত প্রায় 57 লাখ টাকারও বেশি টাকা তিনি তথ্য গোপন করেছিলেন, তার বিরুদ্ধে মামলা ছিল। পরবর্তীতে 2008 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তার এই মামলাটি চার্জশিট দেওয়া হয়। পরে 24 জন সাক্ষী দেওয়ার পরে সবশেষ গত বছর এই মামলার রায় ধার্য করা হয় এবং মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। তো সবশেষ আজকে এই যে নতুন করে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমরা দেখছি যে বিএনপির যত সিনিয়র নেতা আছে তাদের যত দুর্নীতির মামলা বা বিভিন্ন ধরনের মামলা আছে, এসব মামলার রায় দেওয়ার দিন বা রায় দেওয়ার দিন হচ্ছে নিয়মিতভাবেই আদালতে, দায়রা জজ আদালতে হচ্ছে। তো আজকে মির্জা আব্বাসের এই দুর্নীতির মামলা রায় দেওয়ার হবে কিছুক্ষণের মধ্যেই। এজলাসও প্রস্তুত এবং বিচারক কিছুক্ষণের মধ্যে বসবে। এবং এছাড়া আরেকটি জিনিস জানিয়ে রাখি যে মির্জা আব্বাসের বিরুদ্ধে এরকম দুদকের পক্ষ থেকে কিছু অভিযোগ ছিল। এরকম বেশ কয়েকটি 2টি অভিযোগ আমরা দেখছি যে মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা 2টি অভিযোগ তারা ফিরিয়ে নিয়েছে, অর্থাৎ ওই অভিযোগ থেকে দুদক নিজেই তাকে মির্জা আব্বাসকে দায়মুক্তি দিয়েছে। এবং মির্জা আব্বাসের পক্ষ থেকে আশা করা হচ্ছে বা তার পক্ষ থেকে আইনজীবীরা আশা করছেন যে গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে বিএনপির এই যে সিনিয়র নেতা যতগুলো রায় দেওয়া হচ্ছে সবগুলোতেই বিএনপির এই নেতারা খালাস পাচ্ছেন। তো আজকেও বিএনপির নেতা মির্জা আব্বাস এবং তার আইনজীবীরা আশা করছেন যে এই দুর্নীতি মামলাতেও তারা খালাস পাবেন। মনির, ধন্যবাদ আপনাকে।
গুমের বিরুদ্ধে ব্যক্তির সুরক্ষা সম্পর্কিত আন্তর্জাতিক কনভেনশনে যোগদানের দলিল স্বাক্ষর করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টাদের সাপ্তাহিক সভায় এই স্বাক্ষর করেন। অন্যান্য উপদেষ্টারা হাততালির মাধ্যমে তা গ্রহণ করেন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। বিশ্ব গুম দিবসের একদিন আগে দলিলে স্বাক্ষর করেছে বাংলাদেশ। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে নিরাপত্তা বাহিনীর দ্বারা প্রতিটি গুমের তদন্তে কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অভিনব উপায়ে মিউচুয়াল ফান্ডের নামে পদ্মা ব্যাংক থেকে অন্তত 200 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন চৌধুরী নাফিজ শরাফত। এই ফান্ডগুলোয় শুধু পদ্মা ব্যাংক ছাড়া আর কারো বিনিয়োগ নেই। বিশ্লেষকরা বলছেন, ভুয়া ফান্ড তৈরি করে তাতে পদ্মা ব্যাংক দেখিয়েছে বিনিয়োগ। এর সুবিধাভোগী মূলত নাফিজ শরাফত নিজেই। এটি বড় ধরনের জালিয়াতি বলে মনে করেন অর্থনীতিবিদরা। আলমগীর হোসেনের রিপোর্টে বিস্তারিত। ফার্মার্স ব্যাংকে লালবাতি জ্বালিয়ে বিদায় নেন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। এরপর মিউজিক্যাল চেয়ারে আসেন চৌধুরী নাফিজ শরাফত। নাম বদলে হয় পদ্মা। মূলধন ঘাটতি পূরণে 715 কোটি টাকা দেয় সোনালী জনতা সহ রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে। নাম বদলালেও বদলায়নি ব্যাংকটির চরিত্র। উল্টো নাফিজ শরাফতের হাত ধরে ঘটে বড় ধরনের জালিয়াতি। চটকদার নাম ব্যবহার করে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে টাকা আত্মসাতের নতুন ফন্দি আটেন নাফিজ। যেমন রেস অ্যাসেট ম্যানেজমেন্টের বাংলাদেশ ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট স্পেশাল পারপাস ভেহিক্যাল মিউচুয়াল ফান্ড। এই তহবিলের আকার 1000 কোটি টাকা, কিন্তু এতে পদ্মা ব্যাংকের 100 কোটি টাকা ছাড়া আর কারো কোনো বিনিয়োগ নেই। একই অবস্থা বিকল্প বিনিয়োগ ফান্ডে, যেখানে পদ্মা ব্যাংকের একার বিনিয়োগ 100 কোটি টাকা। এমন তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত প্রতিবেদনে। উনি নিজের ফার্মে নিয়ে গেছেন, সুতরাং এটা তো ডেফিনেটলি তার নিজের স্বার্থই উনি দেখছেন। এটা ব্যাংকের কোনো কৌশল না। যদি করতে তো মার্কেটে তো আরো ভালো ভালো কোম্পানি আছে, সেখানে ইনভেস্টমেন্ট করতে পারতো, তাই না? কিন্তু সেটা না করে উনি ওই নিজের যে মানে প্রতিষ্ঠান রেস বলেন বা যা আছে সেইগুলোতে ইনভেস্টমেন্ট। লুটপাট হয়েছে এগুলো হচ্ছে অতি চালাকি করে টাকা নিয়ে যাওয়া। পদ্মা ব্যাংকের সামনে যেহেতু তাদের কাছে সরকারি টাকা আছে সেভাবে নিচ্ছে। সরকারি টাকা নেওয়াটাই সহজ, প্রায় কানে যেটা দেখা যায়। একটা ফিকটিসাস একটা কোম্পানি দাঁড়া করাইয়ে, ফেক কোম্পানি দাঁড়া করাইয়া কিছু লোকের টাকা, ওগুলোর পিছনে কারা আছে, কারা মালিক, সেটা দেখতে হবে। তদন্ত প্রতিবেদনে দেখা যায় আমানত নেওয়া হয়েছে প্রায় 10% সুদে। অথচ এই অর্থ মিউচুয়াল ফান্ডে 4% মুনাফা ধরে বিনিয়োগ করেন চৌধুরী নাফিজ শরাফত। এর মাধ্যমে দুর্বল পদ্মা ব্যাংকের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এটা হচ্ছে ক্যাপিটাল খেয়ে ফেলা আর কি। যা ক্যাপিটাল পাইছে সেটা খাই ফেলানো। আর হোয়াট টাইপ অফ বিজনেস, ব্যাংকিং বিজনেস ইট ইজ। আমার কস্ট অফ ফান্ড বেশি, তার থেকে কমে আমি ল্যান্ডিং করতে 1% তো প্রশ্নই আসে না। কখনো আমাদের ইকোনমিতে এই 7% নিচে সুদের হার ছিল না। ইনভেস্টমেন্ট করার সময় আপনি একটু দেখবেন না যে এটা আমি এমন জায়গায় ইনভেস্টমেন্ট করি যেখানে আমার রিটার্নটা ভালো, কারণ এমনি আমার টাকা পয়সা কম, তাই না? আমার ক্যাপিটাল কম, যাতে আমার টাকাটা ফেরত আসে, যাতে সেখান থেকে বেশি আয় হয়, এটা আপনি দেখবেন না? দেখবেন ডেফিনেটলি। তো এটা না দেখে আপনি কোনো দিকে তাকালেন না, আপনি এই টাকাটা নিয়ে ইনভেস্টমেন্ট করে দিলেন আপনার কোম্পানিতে। 2015 সালে পদ্মা ব্যাংকের সহযোগী কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে পদ্মা ব্যাংক সিকিউরিটিজ। কিন্তু এত বছর পরও লাভের মুখ দেখেনি এটি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কারফিউ বা গুলিবর্ষণ কোনো কিছুই থামাতে পারেনি ছাত্র জনতার আন্দোলন। সব বয়সীরাই নেমেছিলেন স্বৈরাচার হটাতে। উত্তাল আন্দোলনের দিনগুলোয় সক্রিয় ছিলেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরাও। দফায় দফায় সংঘর্ষ গুলিতে প্রাণ গেছে প্রায় 73 জনের। বিজয়ের পর এই শিক্ষার্থীরাই ক্যালিওগ্রাফি করে জানান দিয়েছেন নিজেদের শিল্প চেতনা। সমন্বয়করাও বলছেন নতুন দেশের অন্যতম অংশীদার তারাও। সবার জন্যই দরকার বৈষম্যহীন রাষ্ট্র। আরও জানাচ্ছেন তাজনুল ইসলাম, ছবি তুলেছেন নিজামুদ্দিন ও নাহিদ হোসেন। উত্তাল যাত্রাবাড়ি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিন যত গড়িয়েছে ততই বেড়েছে ছাত্র জনতার অংশগ্রহণ। দেশের প্রতিটি জায়গায় তীব্র প্রতিরোধ গড়ে তোলেন তারা। মিছিলের সামনের সারিতে যাত্রাবাড়ি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা। প্রথম দফা কারফিউয়ের শুরু থেকেই যাত্রাবাড়ি, শনিরাখড়া, মাতুয়াইল এলাকা,
অবরোধ করে রাখে আশপাশের শিক্ষার্থীরা। পুলিশের মুহুর্মুহু গুলি থামাতে পারেনি কঠোর সেই প্রতিরোধ। জুলাইয়ের শেষ সপ্তাহ আর আগস্টের 5 দিনে নিহত হন অন্তত 73 জন মাদ্রাসা ছাত্র। যখন আবু সাঈদের মৃত্যু হয় এবং সেই মৃত্যুর মাধ্যমে সারা দেশে এই উত্তাপ ছড়িয়ে পড়ে এই আন্দোলনের, তখন আমরা আর ঘরে বসে থাকতে পারিনি। মনে হয়েছে আমার ভাইয়ের সাথে বৈষম্য করা হচ্ছে, তারাও আমার ভাই। আর দিন শেষে কিন্তু প্রত্যেক মুসলমান আরেকজন মুসলমানের ভাই হয়। মোহাম্মদ জহির উদ্দিন, পুলিশের গুলি কপালে লাগলেও কপালের জোরে বেঁচে যান তিনি। বলছিলেন ভয়ার্ত সেই মুহূর্তের কথা। পুলিশটা আমাকে টার্গেটে রাখছিল। পরবর্তীতে যখন আমি আরেকবার দুকি মেরে মারতে যাব, ওই সময় পুলিশটা গুলি করে। গুলিটা এসে প্রথমে দেয়ালে লাগে, দেয়াল থেকে আমার এখান ছুঁয়ে যায়। মোটামুটি ভালোই ক্ষত হয়েছিল, আমি পড়ে যাই। একটা মহিলা দেখে খুব জোরে একটা চিৎকার মারে, চারদিকে মানুষ জমা হয়ে যায়। শিক্ষার্থীরা বলেন, সরকারি চাকরিতে কোটা বিষয়টি তাদের জন্য খুব প্রাসঙ্গিক না হলেও আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে। বছরের পর বছর ধরে বঞ্চনার শিকার তারা। ছাত্র সমাজ ছিল, সবাইকে নিয়ে যখন সামনে আলটিমেটাম দিয়ে সামনে আগাচ্ছিল, তখনই পুলিশ পিছু হটতে বাধ্য হয়েছে। আর সবচেয়ে বেশি কাজলা পয়েন্টের, যাত্রাবাড়ি পয়েন্টের সবচেয়ে মূল এই আমাদের মাদ্রাসা গলি ছিল। তাদের সিলেবাস এবং আমাদের সিলেবাস কিন্তু একরকম না, যে কারণে একই রকম আন্দোলনে আমাদের সম্ভব ছিল না, যে কারণে তখন থেকে আমাদের প্রতিবাদ ছিল। আন্দোলন সমন্বয় করা এই শিক্ষার্থীর কথা মাদ্রাসার শিক্ষার্থীদের মূলধারার বাইরে রাখা যাবে না। নতুন বাংলাদেশ সাজাতে সবাই একসঙ্গে কাজ করতে হবে। যেই দর্শন, যে পলিটিক্সের উপর দাঁড়িয়ে, পলিটিক্যাল ফিলোসফির উপর দাঁড়িয়ে এই রেভলিউশনটা যেখান থেকে এসেছে, আমাদের প্রধান ফিলোসফিক্যাল গ্রাউন্ডটা হচ্ছে ইনক্লুসিভিটি। সবার জন্য একটা ইনক্লুসিভ রাষ্ট্র তৈরি করা, এবং সেখানে আমাদের এই যেটা বিশাল জনগোষ্ঠী, তারা আমাদেরই অংশ, আমাদের সমান নাগরিক। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর সবার সাথে বিজয়ের আনন্দে মেতে ওঠেন মাদ্রাসার ছাত্ররা। দেয়ালে দেয়ালে আঁকা হয় আরবি হরফে লেখা নানা ক্যালিগ্রাফি। বলেন, রং তুলিতে শান্তি এঁকে যাওয়ার কাজ চলবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ফ্যাসিবাদের প্রেতাত্মারা ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে বড় ধরনের নাশকতার চেষ্টা করছে। শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী আছেন বলে দাবি করছে তারা। তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। বলেন, বিদেশে সজীব ওয়াজেদ জয় ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টির চক্রান্ত করছে। অভিযোগ করেন, মুখোশ পরে বিএনপি সহ বিভিন্ন দলের নাম ভাঙিয়ে দখল হামলা চালাচ্ছে একটি গোষ্ঠী। এই সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান তিনি। সেই সাথে যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের দমনেরও জোর দাবি জানান। এ সময় রিজভী বলেন, নির্বাচন কমিশনে এখনও হাসিনার প্রেতাত্মারা বসে আছে। এরাই হাসিনার চক্রান্ত সফল করেছে। বলেন, জবাবদিহিতামূলক রাজনৈতিক পরিবেশ তৈরির সুযোগ এসেছে, তা বাস্তবায়নে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। তাই দুর্গত এলাকায় সংকট মোকাবেলায় বিনামূল্যে ধানের চারা ও সবজির বীজ সরবরাহের উদ্যোগ নিয়েছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় বীজ সংগ্রহ ও বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠে ধানের চারা উৎপাদনের জন্য বীজতলা তৈরির কাজ শুরু হয়েছে। চলছে সবজির চারা উৎপাদনের কাজও। সকাল সকাল হাঁটু পরিমাণ কাদায় নেমে পড়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উদ্দেশ্য ধানের বীজতলা তৈরি। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। দুর্গত এলাকায় বিনামূল্যে ধানের চারা ও সবজির বীজ সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ করছেন শিক্ষার্থীরা। এগ্রিকালচার স্টুডেন্ট হিসেবে আমাদের একটা নৈতিক দায়িত্ব আমরা মনে করি, এবং আমাদের এই দায়িত্ববোধ থেকে আমরা আসলে এই কাজটার উদ্যোগ নিয়েছি, যাতে বন্যা পরবর্তী সময়ে যাতে খাবারের দুর্ভিক্ষটা না হয়। এই জন্য আমরা এখানে এই চারাটা বীজটা বপন করতেছি, আর চারা উৎপাদন হবে। যতটুকু সম্ভব আমাদের দ্বারা ততটুকুই কন্ট্রিবিউট করতে, ততটুকুই হেল্প করতে। বন্যা পরবর্তী যে সময়টা, যেটা কৃষকদের অনেক ফসল ক্ষতি হয়ে গেছে, পানি নামার সাথে সাথে যেন আমাদের যে সিডলিংগুলা প্রপারলি তাড়াতাড়ি যেন করতে পারে, মাঠে লাগাতে পারে। বন্যা কবলিত এলাকার জন্য উপযোগী ধান ব্রি 23, ব্রি 75 এবং বিনা 17 ধানের বীজ সংগ্রহ করে এগ্রোনমি ফিল্ডে 4 বিঘা জমিতে বীজ বপন করে চারা উৎপাদনের জন্য প্রস্তুত করা হয়েছে। পরবর্তী সময়ে রবি মৌসুম সামনে রেখে উৎপাদন করা হবে সবজি জাতীয় চারা। এই 3টা ভ্যারাইটি মেইনলি
স্বল্পমেয়াদী এবং এটা বন্যা পরবর্তী সময়ে লাগানো হয়, কারণ এই সিজন যদি চলে যায়, যদি আমরা অন্য আমন ধান যদি লাগাই সেক্ষেত্রে এই ধানটা আমরা পাবো না। স্বল্পমেয়াদী এবং খুব কম সময়ে আমরা এই ধানটা পাবো এবং আমন মৌসুমেই পাবো। এর পরবর্তীতে আমাদের যে সবজির চারা এর দেওয়ার পরিকল্পনা করেছি, সেই পরিকল্পনা অনুযায়ী ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 4 বিঘা জমিতে আমরা কাজ করেছি, বীজ বপন করা হইতেছে এবং ওই পাশে একটা ফিল্ড তৈরি হইতেছে। এছাড়াও আমরা বাণিজ্য মেলার যে মাঠ ছিল, এই বাণিজ্য মেলার মাঠে ইতিমধ্যে আমরা পরিকল্পনা নিয়েছি, আমরা আগামী 2 থেকে 3 দিনের ভিতরে ওই জায়গা ফিল্ড তৈরি করার পর ওই পুরো মাঠের অধিকাংশ জায়গা জুড়ে আমরা এই পরিকল্পনাগুলো নিব। দুর্গত এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা ও জমির পরিমাণ অনুসারে তাদের চারা দেওয়ার পরিকল্পনা করেছেন শিক্ষার্থীরা। প্রত্যাশা, এই পদক্ষেপ বন্যা পরবর্তী সময়ে খাদ্য সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আজ বিসিবির বোর্ড সভা বিকেল 3টায় মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুষ্ঠিত হবে এই বোর্ড মিটিং। আসবে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত। গুঞ্জন আছে আগের কমিটিগুলোর অধিকাংশ ভেঙে দিয়ে নতুনভাবে বণ্টন করা হবে কমিটি। পরিচালক সংখ্যা কম হওয়ায় প্রায় প্রত্যেকেই পাবেন একাধিক কমিটির দায়িত্ব। সভাপতি ফারুক আহমেদ নিজেই সভায় বণ্টন করবেন বিভাগ। আনুষ্ঠানিকভাবে বিসিবি থেকে কিছু বলা না হলেও মিরপুর স্টেডিয়ামে এলাকায় শোনা যাচ্ছে ক্রিকেট অপারেশনসের দায়িত্ব পেতে পারেন নাজমুল আবেদিন ফাহিম। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হতে পারেন ফাহিম সিনহা। অ্যাকাউন্টস ও ফাইন্যান্স কমিটির দায়িত্ব পেতে পারেন মাহবুব আনাম। সেই সাথে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে বিপিএল নিয়ে। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নুসরাত বৃষ্টি। সাথে থাকুন।